শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। প্রথমবার বিচার কাজ সরাসরি সম্প্রচার, সর্বোচ্চ সাজা ও সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন। হাইকোর্টের রায় বাতিলের মাধ্যমে নিবন্ধন ফিরে পেল জামাতে ইসলামী। দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, দলের আইনজীবীদের সন্তোষ। স্বৈরাচারী সরকারের দুঃশাসনে পিছু হটেছে বিদেশি বিনিয়োগকারীরা, মন্তব্য প্রধান উপদেষ্টার। বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র হিসেবে গড়তে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান। গণ অভ্যুত্থান পরবর্তী বাজেট ঘোষণাকাল, কর নীতিতে বড় পরিবর্তনের আভাস। অপরিবর্তিত থাকছে ব্যক্তি করমুক্ত আয়সীমা, অপ্রয়োজনীয় প্রকল্প থেকে সরে আসার ইঙ্গিত। এবং টানা বৃষ্টিতে টিলাধস, সিলেটে প্রাণ গেল একই পরিবারের 4 জনের। ভারী বর্ষণ ও উজানের ঢলে বিপদ সীমার উপরে বইছে উত্তর পূর্বের নদ নদী, ডুবেছে নিম্নাঞ্চল। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাম। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের অভিযোগ আমলে নিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ 3 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবার মামলার বিচার কাজ সরাসরি সম্প্রচার করা হয়। আসামিদের সর্বোচ্চ সাজা ও সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন করেছেন প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর জানান, প্রতিশোধ নয়, বিচার হবে প্রমাণ নির্ভর। সংগঠিত অপরাধসমূহ আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে উল্লেখিত আইনের 4-2, 4-3 ধারায় ঊর্ধ্বতন অবস্থান এবং আইনগত দায় সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়। জুলাই জুড়ে হত্যাযজ্ঞ চালাতে কি করেছিলেন শেখ হাসিনা তা যখন ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর, তখন এজলাসে পিনপতন নীরবতা। শেখ হাসিনা সহ 3 আসামির আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর প্রক্রিয়া দেশের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার করা হয়। আসামিদের কর্তৃক সংগঠিত শুরুতে আওয়ামী লীগের দুঃশাসন, ফ্যাসিবাদী হয়ে ওঠার প্রেক্ষাপট তুলে ধরেন চিফ প্রসিকিউটর। 13টি ভলিউমে 8,500 পৃষ্ঠার অভিযোগপত্রে গুম খুন নির্যাতনের বর্ণনাও তুলে ধরা হয়। আবু সাইদ নিহত হওয়ার পর তার মৃতদেহ 135 পৃষ্ঠার মূল আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়, অপরাধের নিউক্লিয়াস এবং অপরাধীদের প্রাণভোমরা ছিলেন শেখ হাসিনা। গ্যাং অফ 4 হিসেবে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান, আনিসুল হকের নাম উল্লেখ করেন তিনি। বলেন, তাদের যৌথ নির্দেশনা, পরিকল্পনা, উস্কানিতে সারা দেশে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হয়। 4 জন ব্যক্তিকে নিয়ে একটা বিশেষ কমিটি ছিল। সেই কমিটি বসে, কমিটির সদস্য ছিলেন আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান, ওবায়দুল কাদের এবং আনিসুল হক। তারা বসে সরকারের ক্যাবিনেটের বাইরে মিনি ক্যাবিনেট হয়ে কোথায় আক্রমণ হবে, কাকে মারা হবে, কাকে ধরা হবে, এই প্ল্যানগুলো করত। এই জন্য এদেরকে গ্যাং অফ 4 বলা। আনুষ্ঠানিক অভিযোগে আরও বলা হয়, রাজনৈতিক সিদ্ধান্তে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও 14 দল যে মানবতাবিরোধী অপরাধ করেছে তা ক্রিমিনাল সংগঠন হিসেবে গণ্য করার শামিল। যেহেতু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ তাদের অঙ্গ সংগঠন এবং 14 দলীয় জোট রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে, তাদেরকে ক্রিমিনাল অর্গানাইজেশন বা অপরাধী সংগঠন হিসেবে গণ্য করার শামিল। এদিন শেখ হাসিনা সহ 3 জনের সর্বোচ্চ শাস্তি ও সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন করে চিফ প্রসিকিউটর। আদালত অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার পরবর্তী শুনানি 16 জুন। এদের বিরুদ্ধে যথাযথ বিচারের মাধ্যমে উক্ত আইনের 20-2, 20 ধারা মতে সর্বোচ্চ শাস্তি দান অথবা মাননীয় ট্রাইব্যুনাল অন্য যেরূপ বিবেচনা করবেন সেরূপ আদেশ দানে আজ্ঞা হয়। আইনের 20 ধারা মোতাবেক আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের অনুকূলে অর্পণ করার আদেশ দানের আজ্ঞা হয়। তাজুল ইসলাম বলেন, প্রতিশোধমূলক নয়, বিচার হবে প্রমাণ নির্ভর, যেন নতুন বাংলাদেশে আর ফ্যাসিবাদী এই শক্তি ফিরে আসতে না পারে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। হাইকোর্টের রায় বাতিলের মাধ্যমে নিবন্ধন ফিরে পাচ্ছে জামাতে ইসলামী। দলটির প্রতীকসহ অনিষ্পন্ন বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। আপিল বিভাগের রায়ে সন্তোষ প্রকাশ করে জামাতের আইনজীবী বলছেন, দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পেতেও আশাবাদী তারা। ইসির আইনজীবী বলছেন, রায় হাতে পেলেই পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন।
আওয়ামী লীগের সময়ে দলের নিবন্ধন হারায় বাংলাদেশ জামায়াত ইসলামী। আদালতের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হওয়ার প্রথম ও সর্বশেষ শিকার হয় দলটি। নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াইয়ে তৎপর হতে পারেনি জামায়াত। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন করে নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আইনি লড়াই শুরু করে দলটির আইনজীবীরা। ফেব্রুয়ারি থেকে মে 4 মাসে কয়েক কার্যদিবস আইনি যুক্তিতর্ক উপস্থাপন করেন তারা। রোববার যার সিদ্ধান্ত জানান সর্বোচ্চ আদালত। আপিল বিভাগ তার রায়ে জামায়াতকে নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। দাঁড়িপাল্লা প্রতীকসহ অন্যান্য বিষয় নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট। মাননীয় আপিল বিভাগ হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন। এর এই মাধ্যমে আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার নিবন্ধন ফিরে পেল এবং প্রতীকের ব্যাপারটিও ইলেকশন কমিশনের সামনে রেফার করা হলো আদার ইস্যু হিসেবে। এক যুগেরও বেশি সময় পর নিবন্ধন ফিরে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন দলটির আইনজীবী ও নেতারা। দীর্ঘদিনের আবেগ জড়িয়ে থাকা প্রতীকও ইসি থেকে ফিরে পাওয়ার প্রত্যাশা তাদের। আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করব, বাকিটা ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। নির্বাচন কমিশনের আইনজীবী বলছেন রায় দেখে পদক্ষেপ নেবে ইসি। আমাদের ইসলামের কনস্টিটিউশনের উপর ওনারা যেটা রিভিউ করছিলেন, ইনভেস্টিগেশন করছিলেন, ওই পর্যায় থেকে ওনারা আবার শুরু করবেন। এটা হচ্ছে ইলেকশন কমিশনের উপর অনারেবল কোর্টের ডিরেকশন। প্রতীকের বিষয়টা এই মামলার ইস্যু ছিল না, প্রতীকের বিষয়ে অনারেবল কোর্ট কোনো ডিরেকশন দেননি। ওইটা বলছেন আমাদেরকে অন্যভাবে সমাধান করতে হবে। 2008 সালে নিবন্ধন পায় জামায়াত। তরিকত ফেডারেশন সহ কয়েকটি সংগঠনের রিটের প্রেক্ষিতে 2013 সালের 1 আগস্ট জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এরপর 2018 সালের 7 ডিসেম্বর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরে নির্বাচন দিলে সসম্মানে বিদায় নিতে পারবেন প্রধান উপদেষ্টা। দেরি করলে ষড়যন্ত্রের মুখে পড়ে অনিশ্চিত হয়ে যাবে ভোট। তাই ন্যূনতম ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করে দফায় দফায় আলোচনার উদ্যোগে হতাশা জানান তারা। এছাড়া বিদেশে বিএনপিকে নিয়ে মিথ্যাচার করার অভিযোগ তুলেছেন নেতারা। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। এতে যোগ দিয়ে নির্বাচন প্রসঙ্গে কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। ডিসেম্বরে শুধু একটি দল নির্বাচন চায়। প্রধান উপদেষ্টার এমন মন্তব্যের সমালোচনা করে তারা বলেন, জাতিকে দ্বিধা বিভক্ত করছেন ডক্টর ইউনূস। ন্যূনতম ঐক্যমতের ভিত্তিতে সরকারকে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। আপনার উপরে যেখানে আমাদের এত বড় বিশ্বাস, আপনি কেন দেশের জনগণকে বা বিদেশের নাগরিকদের আপনারা কেন ভুল পথে পরিচালিত করবেন, কেনই বা আমাদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করবেন? ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলে আপনার সম্মানের সাথে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে আপনারা বিদায় নিতে পারেন। এর থেকে যদি বিলম্ব হয়, আপনারা এমন সব ষড়যন্ত্রের মোকাবেলা হবেন যে কখন নির্বাচন হয় আমরা অনিশ্চিত। পতিত পলায়নকৃত স্বৈরাচারের দোসরদেরকে নিয়ে বসে আছেন, যার জন্যই আজকে বিচারও হচ্ছে না, বিচার প্রলম্বিত হচ্ছে। জাতি যদি আশাহত হয় তাহলে পরবর্তী পরিস্থিতির দায় আপনারা যারা আজকে চেয়ারে বসে আছেন তাদেরকেই নিতে হবে। আমরা প্রাণপণ জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, বিদেশ গিয়ে বিএনপি নিয়ে মিথ্যাচার করেছেন প্রধান উপদেষ্টা। এটা কি সত্য? 42টি দল তার সামনে গিয়ে বলেছেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। আমার স্পষ্ট মনে আছে, আমাদের সামনেই তিনি বলেছেন ডিসেম্বর মাসে নির্বাচন হবে। 2-3 দিন পরে এটা পরিবর্তন হয়ে গেল। মানবিক করিডোরের নামে দেশকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার তীব্র প্রতিবাদ জানান বিএনপি নেতারা। লড়াকু ছাত্রদেরকে ভুল পথে পরিচালিত করেছে বর্তমানের এই উপদেষ্টা পরিষদ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।
প্রধান উপদেষ্টা বলেছেন, স্বৈরাচারী সরকারের সীমাহীন দুর্নীতি আর দুঃশাসনের কারণে পিছু হটেছে বড় বিদেশি বিনিয়োগকারীরা। রাজধানীর আগারগাঁওয়ে চায়না বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড কনফারেন্সে তিনি আরও বলেন, ভৌগোলিকভাবে সক্ষমতা থাকলেও বিভিন্ন প্রতিবন্ধকতায় থমকে আছে বিদেশি বিনিয়োগ। বাংলাদেশ ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, বিনিয়োগকারীদের শ্রম সহায়তা দিতে তৈরি আছে দেশের যুব সমাজ। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর গেল মার্চে চীন সফরে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই সফরের মূল লক্ষ্যই ছিল বাংলাদেশে চীনা বিনিয়োগকারীদের আকৃষ্ট করা। 2 মাসের মাথায় 200 বিনিয়োগকারীর দল নিয়ে বেজিং থেকে ঢাকায় হাজির চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। দ্রুত পদক্ষেপ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আর সস্তা শ্রম বিবেচনায় এমন হওয়াটাই স্বাভাবিক। এতদিন তা হয়নি সীমাহীন দুর্নীতি আর স্বৈরাচারী সরকারের দুঃশাসনের কারণে। ভৌগোলিক অবস্থান কিংবা সহজলভ্য শ্রমবাজার সব মিলিয়ে বিনিয়োগের আদর্শ ক্ষেত্র বাংলাদেশ। তারপরও আমরা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ব্যর্থ হয়েছি। ইকোনমিক জোন খালি পড়ে আছে, মানুষ সেখানে গরু ছাগল পালন করে। বিগত দশক জুড়ে সীমাহীন দুর্নীতি, দুঃশাসন আর স্বৈরাচার শাসকের কারণে অনেক সম্ভাবনাময় বিনিয়োগকারী দেশ ছেড়েছে। দেশের অর্থনৈতিক টেকসই উন্নয়নে বিডা আর বেজাকে ঢেলে সাজিয়েছে অন্তর্বর্তী সরকার। বয়স 26-এর নিচে থাকা দেশের অর্ধেক জনশক্তিও প্রস্তুত আছে বিদেশি বিনিয়োগকারীদের তৈরি করা কর্মসংস্থান লুফে নিতে। তাই নতুন বাংলাদেশের সাক্ষী হতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। জুলাই আন্দোলনের পর অনেক সমস্যাই কেটে গেছে। এখন বিনিয়োগ বান্ধব একটি পরিবেশ তৈরির চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা চাই আপনারা আমাদের এই পরিবর্তনের ইতিহাসের সাক্ষী হন। অন্যান্য শিল্পের পাশাপাশি পাট আর জামদানির মতো নিজস্ব পণ্যের ব্র্যান্ডিংয়েও জোর দেন প্রধান উপদেষ্টা। পাট আমাদের ঐতিহ্য, অথচ শুধু বস্তা ছাড়া আর কোনো কাজে সেভাবে এর প্রচলন নেই। জামদানিও কেবল শাড়িতে আবদ্ধ। আমরা এই শিল্পগুলোকে যথেষ্ট মূল্যায়ন করতে পারিনি। এই ব্যাপারে যৌথভাবে আমরা কাজ করতে আগ্রহী। বন্ধুত্বের 50 বছরে 2 দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক উন্নয়নে এই কনফারেন্স যৌথভাবে আয়োজন করেছে বিডা ও বেজা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। ডক্টর ইউনূসের জাপান সফরে 418 মিলিয়ন ঋণ সহায়তার আশ্বাস পাওয়া গেছে। মাতারবাড়ি সহ দেশের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ সহায়তার আশ্বাসও মিলেছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, ডিসেম্বরে নির্বাচন নিয়ে কোনো দলকে নির্দিষ্ট করে বলেননি প্রধান উপদেষ্টা। দেশের বড় দলগুলোর মধ্যে একটিকে বোঝানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফরের বিস্তারিত তুলে ধরতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস উইং এর এক সংবাদ সম্মেলন। প্রধান উপদেষ্টার জাপান সফর সফল হয়েছে দাবি করে প্রেস সচিব শফিকুল আলম বলেন, মাতারবাড়ি প্রকল্পে $29 মিলিয়ন প্রয়োজন, যার বড় অংশ বিনিয়োগ করবে জাপান। দেশে বিনিয়োগ বাড়াতে প্রধান উপদেষ্টার কথা হয়েছে জাপানের বড় বড় বিনিয়োগ এজেন্সিগুলোর সঙ্গেও। এছাড়া ম্যান পাওয়ার মার্কেটে জাপান বছরে 1 লাখ জনবল নেয়ার কথা দিয়েছে বলেও জানান প্রেস সচিব। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, এটা নিয়ে যে একটা মাস্টার প্ল্যান করতে যাচ্ছেন, সেখানে তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তো এটা আপনারা জানেন, এটার এই মিডি প্রজেক্টে আনুমানিক এখন পর্যন্ত প্রাক্কলন করা হয়েছে যে $29 বিলিয়ন লাগবে। তো $29 বিলিয়ন আমরা মনে করছি যে একটা বড় অংশ, মানে বড় সাপোর্ট আমরা জাপান থেকে পাবো। জাপান সফরে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, বড় একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে, তবে কোনো দলকে নির্দিষ্ট করে বলা হয়নি। সংস্কার প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট এই এর আগের দফায় যাদের সাথে যেই সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়েছে, তাদের প্রত্যেকের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হবে। সংবাদ সম্মেলনে আবারও নির্বাচনের সময়সীমা মনে করিয়ে প্রেস উইং জানায়, নির্ধারিত সময়ের বাইরে নির্বাচনে যাওয়ার সুযোগ নেই। বিষয়টা হচ্ছে যে একটু আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। হাসিনা সরকার পতনের পর নতুন রাজনৈতিক পরিস্থিতিতে বাজেট দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আগামীকাল বিকেল 4টায় বেতার ও টেলিভিশনে বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। আকার হতে পারে 7,90,000 কোটি টাকা। প্রাধান্য পাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী সক্ষমতা বাড়াতে আসতে পারে কর নীতিতে বড় পরিবর্তন।
জুলাই গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। অর্থনীতিকে টেনে তুলতে সরকারি প্রচেষ্টার নীতি প্রতিফলন থাকতে পারে তাদের নেয়া প্রথম বাজেটে। সোমবার বিকেলে বেতার ও টেলিভিশনে 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তার আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে পাশ হবে প্রস্তাবিত ওই বাজেট। নতুন বাজেটের আকার হতে পারে 7,90,000 কোটি টাকা, যেখানে কর আহরণের লক্ষ্যমাত্রা হতে পারে 5,64,000 কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য থাকতে পারে 5.5%, মূল্যস্ফীতি 6.5%। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার নির্ধারিত হয়েছে 2,30,000 কোটি টাকা। জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনাই গুরুত্ব পাবে বাজেটে। চলতি বাজেটে প্রথমবারের মতো পরপর 2 বছরের কর নীতি ঘোষণা করতে পারেন অর্থ উপদেষ্টা। বাড়ছে না করমুক্ত ব্যক্তি আয়সীমা, তবে 2026-27 কর বর্ষ থেকে এটি বাড়িয়ে 3,75,000 টাকা করার সিদ্ধান্ত আসতে পারে। একই কর বর্ষ থেকে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধাদের করমুক্ত আয়সীমা হতে পারে 5,25,000 টাকা। এছাড়া এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী সক্ষমতা বাড়াতে কর নীতিতে আসতে পারে বড় পরিবর্তন, যার অংশ হিসেবে স্থানীয় শিল্প সুরক্ষার নীতি থেকে সরে আসার ঘোষণা আসতে পারে। শিল্প খাতের কর অব্যাহতির মেয়াদ 30 জুনের পর আর না বাড়ার সম্ভাবনা আছে। এছাড়া বিভিন্ন খাতে ভ্যাট ও শুল্ক অব্যাহতির সুবিধা কমিয়ে আনার ঘোষণাও থাকতে পারে নতুন বাজেটে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। বাজেটে বরাবরই সরকার বরাদ্দ দিতে কার্পণ্য না করলেও বাস্তবায়নকারীদের যোগ সাজসে অপচয় যেন নির্ধারিত। এতে ওই গোষ্ঠীর পকেটে ঢোকে অর্থ, সুফল থেকে বঞ্চিত হয় জনগণ। বিশ্লেষকরা বলছেন টেকসই উন্নয়নে বদলাতে হবে এই সংস্কৃতি। সানবির রুপলের রিপোর্টে বিস্তারিত। বাজেটের আকার বাড়ার সঙ্গে বাড়ছে উন্নয়ন ব্যয়। 1972 সালে 786 কোটি টাকার বাজেট এখন প্রায় 8 লাখ কোটি টাকায় ঠেকেছে। উন্নয়ন ব্যয় বেড়ে 3 লাখ কোটি টাকা ছুঁই ছুঁই করছে, যেখানে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি 2 থেকে 2.5 লাখ কোটি টাকা। এই বরাদ্দের অর্থ প্রতি বছর ব্যয় হয় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে। তবে অপ্রয়োজনীয় বরাদ্দ, অর্থের অপচয় ও টেকসই কাজ না হওয়ার অভিযোগ হরহামেশা। প্রবাদে আছে সরকার কামাল, দরিয়ামে ঢাল। এসব নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ? এটা যদি সঠিকভাবে তদারকি করা হয় তাহলে আমার মনে হয় অনিয়ম বা দুর্নীতিটা অনেকটাই কমে আসবে। শুনি বাজেট হয়, কিন্তু কাজ যে কে করবে এরকম কোনো উদ্যোক্তা কেউ নাই। তাদের কথার রেশ ধরে একটি ধারণা দেয়া যাক। ধরি 5 বছর টেকসই হবে এমন সড়ক তৈরিতে বাজেটের বরাদ্দ 100 টাকা, কিন্তু বাস্তবায়ন পর্যায়ে 30 টাকায় অনিয়ম, অপচয় হলো। ফলে নির্ধারিত মান বজায় রেখে কাজ করতে না পারায় 3 বছরেই সড়কটি সংস্কারের প্রয়োজন। এতে সড়কটির মেয়াদ শেষের আগেই আবারও বরাদ্দ দিতে হলো। বাড়লো খরচ, বাড়লো উন্নয়ন বাজেট। সুবিধাভোগী হলো নির্দিষ্ট কিছু গোষ্ঠী। বিশ্লেষকরা বলছেন জনগণের করের টাকার টেকসই ব্যবহার করা গেলে দেশ এগিয়ে যেত আরও অনেক দূর। পরিবীক্ষণ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে সুদৃঢ় করতে পারলে এই প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যেই শুদ্ধাচার বা স্বচ্ছতা নিশ্চিত করা যাবে। জনগণের মধ্যেও সচেতনতা তৈরি করতে এবং সেই সুযোগটা সৃষ্টি করতে হবে, জনগণ যেন চ্যালেঞ্জ করতে পারে। আমরা তো দেখেছি যে কিভাবে 100 কোটি টাকার প্রজেক্ট এটা 500 কোটি টাকায় ব্যয় করেছে। এট দ্য এন্ড অফ দ্য ডে এটা কিন্তু জনগণেরই ঘাড়ে এসে পড়ছে। সাশ্রয়ীভাবে সুশাসনের সাথে ব্যয় করা হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতে পারলে আমরা কিন্তু কম টাকা দিয়েও আমরা অনেক বেশি কাজ করতে পারবো। অপচয়, অনিয়ম কমাতে গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলছেন নতুন অর্থ বছরে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না। এই বাজেটটা বাস্তবায়নযোগ্য যেন বাজেট করি। এখানে বিরাট একটা শপিং লিস্ট থাকবে, কোনো উইশ লিস্ট থাকবে না, কথার ফুলদুরি থাকবে না। 2025-26 অর্থ বছরে 1142টি প্রকল্প নিয়ে উন্নয়ন বাজেটের বরাদ্দ ধরা হয়েছে 2,30,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে 35,000 কোটি টাকা কম। টিআইবির এক গবেষণায় দেখা যায় যে সরকারি প্রকল্পের বরাদ্দের প্রায় 27% অনিয়ম, দুর্নীতির কারণে অপচয় হচ্ছে। অর্থাৎ 100 টাকা বাজেট বরাদ্দের ক্ষেত্রে 27 টাকায় অপচয়, মোট বরাদ্দের প্রায় 1/3। এই অপচয় যদি না হতো তাহলে হয়তো বাজেটের টেকসই বাস্তবায়ন করা সম্ভব হতো এবং প্রকল্পগুলো যেমন টেকসই হতো, সরকারও নতুন নতুন উন্নয়নমূলক প্রকল্প হাতে নিতে পারতেন, যার সুফল পেত সাধারণ মানুষ এবং সরকার, এবং মোটা দাগে দেশ উপকৃত হতো। সানবির রুপল, সময় সংবাদ, ঢাকা।
সময় সংবাদে আরও থাকছে। 5 দিন ধরে বন্ধ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, সেবা না পেয়ে চরম ভোগান্তিতে রোগীরা। সংকট নিরসনের চেষ্টা চলছে, জানালো কর্তৃপক্ষ। টানা বৃষ্টিতে টিলা ধসে সিলেটে প্রাণ গেল একই পরিবারের 4 জনের। ভারী বর্ষণ ও উজানের ঢলে বিপদসীমার উপরে বইছে সুরমা, কুশিয়ারা ও মনুসহ উত্তর পূর্বের নদ নদীর পানি। ডুবেছে নিম্নাঞ্চল। পাহাড় ধসের শঙ্কায় পার্বত্য জেলা বান্দরবান ও রাঙামাটিতে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আগামী 48 থেকে 72 ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বেড়ে তলিয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট। হাঁটু পানি মারিয়ে গন্তব্যে যেতে দুর্ভোগের শেষ নেই দুর্গতদের। অনেকের কাছে নৌকায় এখন ভরসা। সিলেটের সুরমা, কুশিয়ারা ও মনু নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। গোয়ানঘাটে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়ে পড়েছেন গুচ্ছ গ্রামের বাসিন্দারা। অনেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এলাকা ছাড়েন। আমার 3 বাচ্চা লয়ে এখন বর্তমানে পানির মাঝে আছি। আদাত পানি বাড়লে আমাদের সমস্যা হয়ে যাবে। বাইরেও তো আশ্রয় কেন্দ্র যখন আমরা তো বাড়ি গরু নাই। শনিবার রাতে প্রবল বৃষ্টিপাতে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবাদ ইউনিয়নের বখতিয়ারঘাট গ্রামে আধাপাকা ঘরের উপর টিলা ধসে পড়ে। এতে মাটির নিচে চাপা পড়ে মারা যায় 2 শিশুসহ একই পরিবারের 4 জন। মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। সদর উপজেলার বর্ষিজোড়া আশ্রয়ণ প্রকল্প তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। টানা বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে পানি উন্নয়ন ভবন, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বাসভবনের সামনের সড়ক। ভারী বর্ষণে পার্বত্য জেলা রাঙামাটিতে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। ঝুঁকিতে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। সদর উপজেলায় 26টি আশ্রয় কেন্দ্রের মধ্যে 2টিতে 141 জন অবস্থান করছেন। অব্যাহত ভারী বর্ষণে পাহাড় ধসের শঙ্কায় বান্দরবানে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করা হয়েছে। প্রস্তুত করা হয়েছে 220টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ঋতুচক্রের কারণে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমী বায়ু অতি সক্রিয় রয়েছে, এই কারণে এই বৃষ্টিটা হচ্ছে এবং এই বৃষ্টিটা ওইসব এলাকাতে আগামী আরও 48 ঘন্টা বা তার বেশিও কন্টিনিউ করতে পারে। ভারী বৃষ্টিতে ময়মনসিংহ শহরের নিচু এলাকায় সড়ক পানিতে তলিয়ে যায়। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এই মুহূর্তে সিলেটের গোয়াইনঘাটে আছেন সহকর্মী ইকরামুল কবির এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি প্রথমে যাচ্ছি ইকরামের কাছে। এই মুহূর্তে আছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন কেন্দ্রে। এই যে আমার পিছনে যে পর্যটন কেন্দ্রটি দেখা যাচ্ছে বা আমি যেখানে দাঁড়িয়ে আছি, পুরো এলাকা জুড়েই কিন্তু পর্যটকদের এই সময়টিতে পদচারণায় মুখরিত থাকার কথা, কিন্তু এই মুহূর্তে পর্যটন শূন্য একেবারে বলা যায়। 2-1 জন পর্যটক যারা আসেন তারা বাইরে ঘোরাঘুরি করছে। এই যে জায়গা দেখা যাচ্ছে যে পানিতে পুরো নিমজ্জিত হয়ে গেছে, পুরো জায়গাটি কিন্তু পর্যটক যারা আসেন তাদের পদচারণায় মুখরিত থাকে। এখানে পাথর থাকে, কিন্তু পাথরগুলো পুরো পানিতে নিমজ্জিত হয়ে গেছে গতকালকে। তবে আরো বেশি পানি ছিল। এই যে সাদা পাথরগুলো দেখা যাচ্ছে, মধ্যখানে একটি দ্বীপের মতো দেখা যাচ্ছে, এই পুরোটি কিন্তু নিমজ্জিত ছিল। আজকে কিছুটা পানি নেমে গিয়েছে, কারণ হচ্ছে কি আজকে দুপুরের পর থেকে, বিশেষ করে 11:30-11:30 পর থেকে আর এখন পর্যন্ত তেমন বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। সামান্য একটু বৃষ্টি হয়েছে, কিন্তু তার আগে আজকে সকাল ভোর 6টা পর্যন্ত 404.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাত। এবং এরপরে এই যে আমার পাহাড়টি দেখা যাচ্ছে, ভারতের মেঘালয় পাহাড়, এই ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জি এলাকায় কিন্তু বৃষ্টি হয়েছে অনেক বেশি। 410 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আগের দিন, গতকালকেও এরকম বৃষ্টিপাত হয়েছে। সবকিছু মিলে এই ভারতের যে বৃষ্টিপাতের ফলে উজানি ঢল এবং বাংলাদেশের বৃষ্টিপাত দুটো মিলিয়ে কিন্তু নদ নদীর পানি বেড়ে গিয়েছে। এই মুহূর্তে পানি উন্নয়ন বোর্ড যেটি তথ্য দিয়েছে সেটা হচ্ছে গিয়ে সিলেটের 3টি নদী, জাদুকাটা, কুশিয়ারা এবং সুরমা, এই 3টি নদীর 3টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে মৌলভীবাজারের মনু নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মোট কথা বলা যায় সিলেট বিভাগের 4টি পয়েন্টে
তিনটি নদী 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ধীরে ধীরে পানি নামছে। পানি কিন্তু অনেকটাই নেমে গেছে। গতকালকে থেকে আজকে পর্যন্ত পানি নেমে গেছে এবং ধীরে ধীরে আরো নামবে, পরিস্থিতি আরো উন্নতি হচ্ছে। সবকিছু মিলে এই মুহূর্তে যদি বলি, পরিস্থিতি গতকালকে থেকে আজকে অনেকটাই উন্নতি হয়েছে এবং আগামীকাল হয়তো আরো উন্নতি হবে, এমনটি আশা করছেন পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অফিস। মোটামুটি এই ছিল সিলেটের অতিবৃষ্টির ফলে যে বিভিন্ন জায়গায় পানিতে তলিয়ে গিয়েছিল এবং নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে তার সবশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার খবর জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী, তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ খবর। গত কয়েকদিনের টানা বর্ষণে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী উপজেলা আখাউড়া উপজেলার 3টি ইউনিয়নের অন্তত 10টি গ্রাম প্লাবিত হয়েছে। এই মুহূর্তে আমি যে সড়কটিতে আছে সেটি হচ্ছে আখাউড়া আগরতলা সড়ক। সেই সড়কটি কিন্তু অতিক্রম করে কিন্তু পানি ইতিমধ্যে প্রবাহিত হচ্ছে, যার কারণে কিন্তু আশেপাশের এলাকা অর্থাৎ স্থলবন্দরে যে আশেপাশের এলাকা ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে এখানে ইমিগ্রেশন ভবন, বিজিবি চেকপোস্ট সবগুলি কিন্তু পানির নিচে ইতিমধ্যে তলিয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা বলছে যে রাত থেকে কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কিন্তু এই প্রবল বর্ষণের সৃষ্টি হয়েছে, যার কারণে এখানে জলাবদ্ধতা বিভিন্ন জায়গাতে তৈরি হয়েছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম এখানকার যে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, তার সাথে তিনি বলছেন যে 3টি ইউনিয়নের 10টি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে। তবে এখন পর্যন্ত আশ্রয়ণ প্রকল্পগুলোতে কিন্তু কেউ উঠেনি। তবে আমরা সরজমিনে ঘুরে দেখেছি আবদুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 12টি পরিবার আশ্রয় গ্রহণ করেছে। তারা বলছেন সকাল থেকে তারা আশ্রয়ণ কেন্দ্রে আসলেও এখন পর্যন্ত তাদের কাছে কোনো ধরনের ত্রাণ তৎপরতা বা শুকনো খাবার এখনও পৌঁছেনি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আপনাকে জানিয়ে রেখে আখাউড়া স্থলবন্দর যে সড়কটি আমি অবস্থান করছি, এটি কিন্তু দেশের উত্তর পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ একটি স্থলবন্দর। এই স্থলবন্দর দিয়ে কিন্তু বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানি রপ্তানি হয়ে থাকে, যার কারণে কিন্তু এই সড়কটি যদি আর একটু পানি বেড়ে যায় তাহলে কিন্তু এই সড়কটি যান চলাচল বন্ধ হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য কিন্তু বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হবে। আপনাকে জানিয়ে রেখি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া যে মূল নদীটি আছে সেটি হলো হাওড়া নদী। হাওড়া নদীর পানি কিন্তু বিপদসীমার ছুঁই ছুঁই অবস্থান করছে বলে আমরা জানতে পেরেছি। এখানকার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন BM রাশেদুল ইসলাম, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন আপৎকালীন সময়ের জন্য শুকনো খাবারের পাশাপাশি নগদ টাকা সব নিয়ে কিন্তু তারা প্রস্তুত নিয়ে বসে আছেন এবং তারা বলছেন যেখানেই তারা খবর পাবেন সেখানে শুকনো খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। তেমনিভাবে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু ত্রাণ তৎপরতার জন্য প্রস্তুত নিয়েছে এবং সেনাবাহিনী কর্মকর্তারা বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেছেন বলে আমরা জানতে পেরেছি। সার্বিকভাবে এটুকু ছিল আমার কাছে আখাউড়া স্থলবন্দর এলাকা সড়ক থেকে আখাউড়ার যে বন্যা পরিস্থিতি তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ায়। সচিবালয়ে আবারও বিক্ষোভ করেছেন কর্মকর্তা কর্মচারীরা। চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিল না হলে ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। অধ্যাদেশ বাতিলের দাবিতে 3 উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন ঐক্য ফোরাম নেতারা। দাবি আদায়ের বিষয়টি বিবেচনা করা হবে আশ্বস্ত করে সচিবালয়ের কর্মপরিবেশ ঠিক রাখার আহ্বান উপদেষ্টাদের। সম্প্রতি সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ জারি হওয়ার পর থেকেই এটি বাতিলের দাবিতে বিক্ষোভ করে আসছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুসারে রোববারও সচিবালয়ে বিক্ষোভ মিছিল করেন কর্মকর্তা কর্মচারীরা। ঈদের আগেই অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়ে ফোরামের কো চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, দাবি না মানলে সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আমরা সবাই যেন হাসি মুখে খুশি মনে আমরা ঈদ করতে যেতে পারি, আর যদি তা না হয় সারা দেশব্যাপী অত্যন্ত দুর্বার গতিতে আন্দোলন চলবে। যে এই দাবির সাথে হয়তো আমরা বাধ্য হব অন্যান্য দাবি অ্যাড করতে। এদিন মিছিল নিয়ে খাদ্য ও ভূমি, পরিবেশ ও বন এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টার কাছে অধ্যাদেশ বাতিলের দাবিতে স্মারকলিপি দেন ঐক্য ফোরাম নেতারা। খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার স্মারকলিপি গ্রহণ করে বলেন, এটি কোনো একক উপদেষ্টার বিষয় নয়। সচিবদের সমন্বয়ে গঠিত কমিটি এটি নিয়ে পর্যালোচনা করছে। অধ্যাদেশ করা এটা একক কোনো উপদেষ্টার ব্যাপার না, এটা উপদেষ্টা পরিষদের ব্যাপার। ভূমি মন্ত্রণালয়ের সচিবকে দিয়ে একটা সচিবদের একটা কমিটি করেছে। তার সচিব আমাকে সম্পূর্ণ ইনফর্ম করেছে যে আপনাদের কি তাদের সুপারিশ। অধ্যাদেশটির কিছু ধারা অপপ্রয়োগের সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজলুল কবির খান। বাতিল না করে অধ্যাদেশটি রেখেই কোথায় কিভাবে সংশোধন করা যায় সেটি বিবেচনায় নেয়ার কথা বলেন তিনি। এখানে কিছু প্রভিশন আছে যেগুলো অপপ্রয়োগের সম্ভাবনা আছে, এটা বাতিল করতে হবে। এটা একটা পজিশন। আরেকটা পজিশন হতে পারে যে
এই যে অধ্যাদেশটার যে অপপ্রয়োগের যে সম্ভাবনা আছে সেগুলোকে অ্যাড্রেস করা যায় কিনা। সচিবালয়ের আইন কানুন মেনে এবং কর্মপরিবেশ ঠিক রেখেই কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন কর্মসূচি পালনের পরামর্শ দেন উপদেষ্টারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানোর দাবিতে আজও বিক্ষোভ হয়েছে দক্ষিণ সিটির নগর ভবনের সামনে। দাবি আদায় না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আইনজীবী বলেন, ভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আদালতের রায় অমান্য করে মেয়রের আসনে বসতে দেয়া হচ্ছে না ইশরাককে। মেয়র হিসেবে শপথের দাবিতে টানা ১৯তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাক হোসেনের সমর্থকরা। রোববার সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে আয়োজন করা হয় এই কর্মসূচি। ইশরাক হোসেনকে দ্রুততম সময়ের মধ্যে শপথ আয়োজনের দাবি জানিয়ে আন্দোলনকারীরা সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন। স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ দাবি করে ইশরাক হোসেনকে দ্রুত সময়ের মধ্যে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি তাদের। আগামী 2 দিনের ভিতরে বা 1 দিনের ভিতরে যদি ইশরাক হোসেনকে যদি শপথ না পড়ায়, আমরা সম্মিলিতভাবে পুরো দেশে আমরা ইনশাল্লাহ এই আন্দোলন গড়ে তুলব। এই সরকার কোনো কথাই তারা গুরুত্ব দিচ্ছে না। আজকে ঢাকারবাসী অস্থির হয়ে গেছে। ইশরাকের শপথ নিয়ে গড়িমসির পেছনে রাজনৈতিক হীন উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করেন তার আইনজীবী। বলেন, নির্বাচন কমিশনকেও বিতর্কিত করতে যাচ্ছে একটি পক্ষ। দুইটা কারণ থাকতে পারে। রাজনৈতিক মোটিভ, এক, ইশরাক সাহেবকে শপথ দিবে না। আরেকটা মোটিভ হতে পারে নির্বাচন কমিশনকে কিছুটা বিতর্কিত করা। ইশরাক হোসেনের শপথ আয়োজন না করে এই সরকারও ফ্যাসিবাদী আচরণ করছে বলেও মন্তব্য এই আইনজীবীর। শাখাওয়াত হোসেন শাহ, সময় সংবাদ, ঢাকা। 5 দিন ধরে বন্ধ রয়েছে দেশের একমাত্র পূর্ণাঙ্গ বিশেষায়িত হাসপাতাল জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট। দিনে প্রায় 2000 রোগীর সেবা নেওয়া হাসপাতালে এখন কেবলই শুনশান নীরবতা। সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে। ভোগান্তিতে পড়ে হাসপাতাল ছেড়েছেন অধিকাংশ ভর্তি রোগীও। মমতাজ বেগম, বয়স 57 বছর। চোখের জটিলতায় প্রতি মাসে আসতে হয় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে। নিতে হয় পরবর্তী মাসের ঔষধ। সামনে ঈদের বন্ধ থাকবে ভেবেই আগেই এসেছেন ডাক্তার দেখাতে, কিন্তু হাসপাতালের প্রধান গেটই পার হতে পারেননি তিনি। তাই চোখের জলেই মমতাজের অপেক্ষা হাসপাতাল খোলার। মমতাজ বেগমের মতো সারা দেশ থেকে আসা এমন অসংখ্য রোগী ফিরে যাচ্ছেন সেবা না পেয়ে। কেননা বন্ধ রয়েছে দেশের একমাত্র পূর্ণাঙ্গ বিশেষায়িত হাসপাতাল জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট। অনেক কষ্টকর। এই যে রুগী যারা আসছে, সকাল থেকে আসছে, যাচ্ছে 9টার পর থেকে, 9টার আগের থেকেই আসছে। এটা সমাধান আছে, যেহেতু জিওগ্রাফির সমাধান আছে, সমাধান করবে। এই জন্য কি হসপিটাল বন্ধ করে দিবে? তাহলে আমরা কোথায় যাবো এখন? সামান্য সিকিউরিটি চাকরি করি, সেইখান থেকে ছুটি নেওয়া যায় না, কিছু না, ছুটি নিয়ে আসছি, এসে দেখতেছি এখন হাসপাতাল বন্ধ। এখন আমার পক্ষে কতটা কষ্ট এটা তো ভাষায় বর্ণনা করে বোঝানো যাচ্ছে না। শুধু বাইরে থেকে আসা রোগীরা নয়, যারা হাসপাতালে ভর্তি আছেন তারাও পড়েছেন বিপাকে। অধিকাংশই ছেড়ে গেছেন হাসপাতাল। শেষ 5 দিনের মধ্যে আমরা 2 দিন কোনো খাবার টাবার কিছুই পাই নাই। পরবর্তীতে ছাত্ররা আমাদেরকে 2 দিন ধরে খাবার দিতেছে। চিকিৎসার আশায় বসে আছি, কিন্তু চিকিৎসা হইতেছে না। এখন কি করব তাও জানি না। কোনো হসপিটাল কর্তৃপক্ষ যে চিকিৎসা করব না করব না, বাসা অনেক রোগী চলে গেছে, আমরা আছি এখানে। দুর্যোগ শুরু হয়েছে, এর জন্য তো কোনো চিকিৎসা হচ্ছে না, নার্স বা ডাক্তার কোনো কিছুই নাই। হাসপাতালে নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়া দেখা মেলেনি কোনো কর্মকর্তা কিংবা কর্মচারীর। ভারপ্রাপ্ত পরিচালক জানালেন, চেষ্টা চলছে সমস্যা সমাধানের। সমাধান করার জন্য চেষ্টা চলছে উচ্চ পর্যায়ের মিনিস্ট্রি থেকে, এবং একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছে। ওনারা 3 দিনের ভিতরে রিপোর্ট তৈরি করে জমা দিবেন। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে 28 মে থেকে কর্মবিরতি পালন করছেন চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রায় 100 কোটি টাকা ও 11 লাখ ডলারের সন্দেহজনক লেনদেন এবং 35 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এদিন নগদে অভিযান চালিয়ে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারীর ব্যক্তিগত কর্মকর্তার স্ত্রীকে চাকরি দেওয়ার ক্ষেত্রে
অসঙ্গতি খুঁজে পেয়েছে সংস্থাটি। আওয়ামী লীগ সরকারের আমলে মন্ত্রী থাকাকালে শেখ হাসিনার বিআই ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে লুটপাট ও দুর্নীতির অভিযোগ ওঠে। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অনুসন্ধানে নামে দুদক, মিলেছে অভিযোগের সত্যতাও। 35 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 100 কোটি টাকা ও $11 লাখ সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। 15টি ব্যাংক হিসাবে ডিসেম্বর 2024 পর্যন্ত 99 কোটি 21 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন এবং 11,33,816 ইউএস ডলার অস্বাভাবিক লেনদেনের তথ্য অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন গত 2 মাসের বিল ভাউচারের মাধ্যমে প্রায় 150 কোটি টাকা আত্মসাতের অভিযোগে নগদের বনানী অফিসে অভিযান চালায় দুদক। এ সময় প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদের স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে নগদে নিয়োগের ক্ষেত্রে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে সংস্থাটি। প্রাথমিকভাবে স্ত্রীর যে নিয়োগের যে অভিযোগটা, ওখানে কিছু সত্যতা পাওয়া গেছে। আর ভুয়া বিল ভাউচার বাবদ যে 150 কোটি টাকার যে আত্মসাতের অভিযোগটা, এটার এখনো আসলে অনেক কাগজপত্র সংগ্রহ করতে হবে এবং আমরা সেভাবে চাহিদাপত্র দিয়েছি। এদিকে এনআরবি গ্লোবাল ব্যাংক থেকে 100 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তমা ও ম্যাক্স গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, গাজায় যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে হামাসের কঠিন শর্ত, ইসরায়েলি সেনা প্রত্যাহার ও স্থায়ীভাবে সংঘাত বন্ধের দাবি, প্রত্যাখ্যান নেতানিয়াহুর, অব্যাহত হামলায় নিহত আরও 31। এই যাত্রার দ্বিতীয় দিনে রেলপথে যাত্রী চাপ বাড়লেও কোনো রকম ভোগান্তি ছাড়াই রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। শিডিউল বিপর্যয় ছাড়াই কমলাপুর রেল স্টেশন ছেড়ে গেছে 14টি ট্রেন। সড়ক পথেও মিলেছে স্বস্তির খবর। এই যাত্রা নির্বিঘ্ন হওয়ায় খুশি যাত্রীরা। উৎসব পার্বণে ঘরমুখো মানুষের এই ঢল চিরচেনা হলেও এবারের যাত্রা কিছুটা আলাদা বটে, কেননা গত ঈদের মতো এবারও লম্বা ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী। ঈদযাত্রার দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে বেড়েছে যাত্রী চাপ। একদিকে পরিবারের সঙ্গে ঈদ করার আনন্দ, অন্যদিকে হাটে গিয়ে পছন্দের কোরবানির পশু কেনা, সব মিলিয়ে উচ্ছ্বাসের কমতি ছিল না যাত্রীদের মাঝে। ঈদ যাত্রা এবারে মনে হচ্ছে যে সবার ভালোই হবে, আমাদেরও ভালোই হচ্ছে। গরু গ্রামে যাই কিনবো, 2 ভাই মিলে একসাথে হাটে যাবো ইনশাআল্লাহ। ভোগান্তি এড়াতে আগে ভাগেই পরিবারকে পাঠিয়ে দিচ্ছেন অনেকে। শিডিউল বিপর্যয় না থাকায় সবার চোখে মুখে ছিল স্বস্তির ছাপ। সাথে নিয়ে গেলে তো অনেক ভিড় হবে, তা আগেই রেখে আসতেছে আর কি। সরকার ছুটিটা একটু বাড়াই দিছে, এর জন্য আর কি রাশটা একটু কম হচ্ছে। এবং ট্রেনের কোনো বিপর্যয় মনে হয় নাই, সবকিছু স্মুথ ছিল রাস্তাঘাটেও। সড়ক পথেও মিলেছে স্বস্তির খবর। কোরবানির হাট শুরু হলেও তেমন একটা জমে না ওঠায় সড়কে যানবাহনের চাপ নেই। নির্দিষ্ট সময়েই গন্তব্যে পৌঁছাতে পারছেন যাত্রীরা। তবে আগামী 4 জুন থেকে বাড়বে যাত্রী চাপ। রাস্তার পরে ফাঁকা আছে, যাত্রী যারা আসে খুব আরামে যাইতেছে। 4-5 তারিখে চাপটা বেশি এবং জ্যাম সময় মধ্যে পৌঁছতে পারছে, কোনো চাপ নাই রাস্তায় এখনো। এবারের ঈদ যাত্রায় সড়ক ও মহাসড়কে যানজটপ্রবণ হিসেবে 149টি স্পট চিহ্নিত করেছে হাইওয়ে ও জেলা পুলিশ। তীব্র যানজটপূর্ণ সেই সড়ক এড়িয়ে বিকল্প পথ চালু রাখতে কাজ করছে মনিটরিং টিম ও মোবাইল কোর্ট। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। দেশের প্রথম মনোরেল হচ্ছে চট্টগ্রামে। নগরের যানজট নিরসনে জার্মানি ও মিশরের জয়েন্ট ভেঞ্চার কোম্পানির সঙ্গে চুক্তি সই করেছে সিটি কর্পোরেশন। প্রতিদিনই যানজটে নাকাল হতে হচ্ছে চট্টগ্রাম নগরবাসীকে, বিশেষ করে বন্দর ও এর আশপাশের সড়কে অসহনীয় পরিস্থিতি। নগরীর পূর্ব অংশ কালুরঘাটেও একই অবস্থা। 2019 সালে বন্দর নগরীতে 54.5 কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রো রেলের সম্ভাব্যতা যাচাই শুরু হলেও মাঝপথে বন্ধ হয়ে যায়। এবার প্রতিদিনের চলাফেরায় স্বস্তি ফেরাতে মোনোরেল নির্মাণের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। রোববার চট্টগ্রাম চেম্বার অব কমার্স মিলনায়তনে দেশের প্রথম মোনোরেল নির্মাণ ও বাস্তবায়নের লক্ষ্যে জার্মানি ও মিশরের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ওরাসকম ও আরব কন্ট্রাক্টর গ্রুপের সঙ্গে সমঝোতা চুক্তি সই করেছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। শিগগিরই শুরু হবে ফিজিবিলিটি স্টাডি। চুক্তি সই অনুষ্ঠানে হাজির ছিলেন ব্যবসায়ী প্রতিনিধিরাও। মনোরেল দিয়ে করে আমরা এটা 4 ভাগের 1 ভাগ সময়ে, ওখানে যদি 10 মিনিট লাগে এখানে আমি 2 মিনিট 2.5 মিনিট আমি যেতে পারবো।
তাহলে আপনি যদি চিন্তা করেন কত ওয়ার্কিং আওয়ার আমাদের সেভ হচ্ছে। মনোরেল প্রযুক্তি মেট্রো রেলের চেয়ে 40% খরচ সাশ্রয়ী, কম জায়গায় স্থাপন সম্ভব, ফলে ঘনবসতিপূর্ণ শহর বা স্থাপনার মধ্য দিয়ে সহজে চলাচল করতে পারে। মনোরেল এক চাকার ট্রেন 3 থেকে 4 বছরের মধ্যে কাজ শেষ করে চালু করা সম্ভব। খরচ হবে 20 থেকে 25,000 কোটি টাকা। আমি যে সাইকেল শুরু করবো সেখান থেকে শেষ পর্যন্ত যাই মনোরেল, আমাকে প্রতি স্টপেজে আমার যেতে, যেখানে আপনার আধা ঘন্টা 1 ঘন্টা লাগছে সেখানে আমার 10 মিনিট বা 7 মিনিট লাগতে পারে। আমাদেরকে যখন অনুমোদনটা দেবে তখনই আমরা এই কাজটা করতে পারবো। মেয়র জানান, নিজস্ব অর্থায়নে মনোরেল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে বিদেশি 2 প্রতিষ্ঠান। সিটি কর্পোরেশন শুধু লজিস্টিক সাপোর্ট দেবে। এটার সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে এটা সাউথ এশিয়ার একটা গেটওয়ে হিসেবে কাজ করবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা শহরকে একটা পর্যটন সিটি করতে চাই, 1 সিটি 2 টাউন। সিটি কর্পোরেশনের আশা, মনোরেল নির্মাণ হলে বন্দরনগরীর যোগাযোগ ব্যবস্থায় আসবে আমূল পরিবর্তন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানী সহ সারা দেশে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। এই মুহূর্তে তেজগাঁও হাটে আছেন সহকর্মী সাদিকুর রহমান এবং খুলনার ফুলতলায় আছেন বেল্লাল হোসেন সজল। সরাসরি শুরুতে যাচ্ছে সাদিকের কাছে। হ্যাঁ, ঢাকার মধ্যবর্তী স্থান তেজগাঁও এই কোরবানির পশুর হাটে আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে আসলে বিভিন্ন ধরনের পশু এসেছে এবং যে পশুগুলি বিশেষ করে গরু যেগুলি আসছে আসলে বিশাল আকৃতির। এখানে যে পশু দুইটা দেখতে পাচ্ছেন যে গরু বিশাল আকৃতির, একটি গরুর নাম দেয়া হয়েছে হামজা এবং আরেকটি হচ্ছে রুস্তম। এখানে যে হামজা নামক যে গরুটি যেটা দেখতে পাচ্ছেন আসলে খুব দেখতেও খুব সুন্দর এবং আকৃতি বিশাল আকৃতি, এবং এটি দাম হাঁকানো হচ্ছে 19 লাখ টাকা। এছাড়া যে রুস্তম যেটা এবং সেটার দাম 18 লাখ টাকা। এছাড়া আরেকটি গরু আছে, সেটা হচ্ছে নাম দেওয়া হয়েছে মাফিয়া। এই মাফিয়া যে গরুটি সেটার দাম, লাল রঙের যে গরু মাফিয়া, এটার দাম নির্ধারণ করা হয়েছে 15 লাখ টাকা। তো এখানে সাধারণত দেখা যায় যে ঢাকার মধ্যবর্তী স্থানে যেহেতু এই পশুর হাটটি, এখানে কিন্তু দর্শনার্থী এবং বিত্তবান অনেকেই কিন্তু আসছেন, যার ফলে দেখা যায় এখানে গরুর সংখ্যা কিন্তু অনেক উঠেছে। তবে বেচা বিক্রি কিন্তু এখনো শুরু হয়নি। এখানে যে ইজারাদার এসেছেন তার সাথে আমি কথা বলেছি, যেটা জানাচ্ছেন যে আগামী 3 তারিখ থেকে বেচা বিক্রি জমে উঠবে, তারা আশাবাদ ব্যক্ত করছেন। এবং আরেকটা বিষয়, এই গত কয়েকদিনে যে টানা বৈরী আবহাওয়ার কারণে দেখা যায় এখানে যারা দর্শনার্থীরা শুধু আসছেন কিন্তু কিনে নিয়ে যাচ্ছেন না, শেষ পর্যায়ে এসে জমে উঠবে। এখানে এই হাটে আমরা দেখেছি আসলে যারা ক্রেতা আছেন তাদের জন্য সুব্যবস্থা রাখা হয়েছে, যাতে গাড়ি পার্কিং থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরা নিরাপত্তার জন্য, এছাড়া সর্বদা টহল, এবং সার্বিকভাবে এখানে যেহেতু বিশাল অঙ্কের এখানে লেনদেন হবে, এই জন্য যে জাল টাকা শনাক্তকরণ মেশিন সহ আরও অনেক ব্যবস্থা কিন্তু এখানে রাখা হয়েছে। তো হাট খুব দ্রুতই জমে উঠবে বলে আশাবাদী তারা। আমরা কোরবানির পশুর হাটের খবর জানতে এখন চলে যাব খুলনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী সজল। দর কষাকষি আর গল্প এবং উৎসব মুখের পরিবেশে কিন্তু চলছে খুলনার যে পশুর হাটগুলো, সেখানে কিন্তু বেচা কেনা, এবং বিকেল গড়ানোর পরেই কিন্তু আমরা দেখেছি এখানে যে ক্রেতাদের যে উপস্থিতি সেটি কিন্তু বেড়ে গেছে এবং জমজমাট অবস্থায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে খুলনার যে ফুলতলা পশুর হাটটি রয়েছে এটি কিন্তু একেবারেই জমে উঠেছে। এবং আপনাদের একটু বলে রাখি যে খুলনার যে উপজেলাগুলোতে মোট 22টি অস্থায়ী যে পশুর হাট সেটি কিন্তু এবার বসছে, এবং বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্ন দিনক্ষণ, যেমন যদি বলি খুলনার যে ফুলতলা হাটটি এটি শুধুমাত্র আজকেই বসেছে, এবং খুলনার যে জোড়াগেট সেখানে কিন্তু সপ্তাহব্যাপী একেবারে ঈদুল আজহার যে ভোর পর্যন্তই কিন্তু এই হাটটি পরিচালিত হবে। এছাড়া আজকে এখানে এবং আগামীকাল রূপসা এবং ডুমুরিয়ায় যে পশুহাট সেটি কিন্তু বসবে। এর পরের দিন কিন্তু রয়েছে দাকোপে, পাশাপাশি এই যে পার্শ্ববর্তী যশোরের যে অভয়নগরের রানীগাতি বালুর মাঠ সেখানে কিন্তু পশুহাট বসছে। সব মিলিয়ে বলা যায় যে এই যে কোরবানির যে আনন্দ সেটি কিন্তু ত্যাগের একটি আনন্দ। এই ত্যাগের মধ্যে সব থেকে বেশি বলা যায় যে রঙিন করে তোলে আনন্দকে এই পশুরহাট। এই পশুহাটে কিন্তু নানা বয়সের মানুষ এবং শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এসেছেন, এবং তারা কিন্তু তাদের সাধ্যের মধ্যে গরু কেনার বা পছন্দের পশু সেটি কিন্তু কেনার চেষ্টা করছেন। আমরা খুলনার বিভিন্ন হাট ঘুরে দেখেছি, এবারে কিন্তু ক্রেতাদের যে পছন্দের তালিকার শীর্ষেই কিন্তু রয়েছে মাঝারি আকারের গরু। এবং খুলনার ফুলতলা হাটটি এটি যেহেতু উপজেলা এলাকা, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ
মাঝারি এবং ছোট আকারের যে কোরবানির পশু বা গরু সেটিও যেমন রয়েছে, পাশাপাশি যে ছাগল ভেড়া সেই প্রাণীগুলোও রয়েছে এবং সকাল থেকে বিকেল পর্যন্ত এখানে কিন্তু ক্রেতারা বেছে শুনে তাদের যেমন পছন্দের গরুটি নিচ্ছেন এবং বিক্রেতারা যেটি বলছেন এই হাটে যদি বিক্রি না করতে পারেন পার্শ্ববর্তী বা পরের যে হাটটি সেখানে কিন্তু বিক্রির স্বপ্ন দেখছেন। এই ছিল আমার কাছে খুলনার ফুলতলা থেকে কুরবানির পশু বেচাকেনার সর্বশেষ সংবাদ। রাজধানী খুলনার পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের খবর। হোয়াইট ওয়াশ এড়ানোর পরীক্ষা লিটন কুমার দাসদের সামনে। পাকিস্তান থেকে সান্ত্বনার জয় নিয়ে ফিরতে চায় ফিল্ড সিমন্সের দল। লাহোরে সিরিজের তৃতীয় শেষ ম্যাচ শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 9টায়। বিসিবিতে প্রশাসনিক রদ বদলে অন্তত একটা সুবিধা হয়েছে জাতীয় দলের। পাকিস্তান সিরিজে ভরাডুবি নিয়ে তেমন আলোচনা নেই দেশের ক্রিকেট পাড়ায়। তবুও পাকিস্তান থেকে কিছু একটা তো নিয়ে আসতে চাইবে বাংলাদেশ দল। শেষ ম্যাচে হোয়াইট ওয়াশ এড়িয়ে জিততে পারলে প্রথমবারের মতো ওই দেশে টি-20 জয়ের স্বাদ। পাকিস্তানে 5 টি-20 খেলে 5টাতেই হেরেছে বাংলাদেশ। করোনার কারণে 2020 সালে একটা ম্যাচ হয়েছিল পরিত্যক্ত। চোটে ছিটকে গেছেন শরীফুল ইসলাম। মাত্র 14 জনের স্কোয়াডে তাই খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই। অভিষেক ঘটতে পারে পেসার খালেদ আহমেদের। রিশাদ হোসেনকে বসিয়ে তানভীর ইসলামকে সুযোগ দেওয়ার সম্ভাবনাও তীব্র। আবার ফিরতে পারেন সহ অধিনায়ক শেখ মেহেদী। যদিও মূল চিন্তাটা ব্যাটিং অর্ডারকে ঘিরে। 2-1টা ক্যামিও বাদ দিলে পাকিস্তানে চূড়ান্ত ব্যর্থ টাইগার টপ অর্ডার। ভুগতে হচ্ছে দলটার দ্বিতীয় সারির পেসারদের সামনে। হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচে ফেরানো হতে পারে নাজমুল হোসেন শান্তকে। যদিও সাবেক অধিনায়ক ব্যাটিং অর্ডারের কোন জায়গায় খেলবেন তা নিয়ে দ্বিধায় টিম ম্যানেজমেন্ট। চিন্তার কারণ হৃদয় জাকের কিংবা মিডল অর্ডারের আরেক ব্যাটার শামীম পাটোয়ারির ফর্ম। চলতি সিরিজে যেন টি-20 ক্রিকেটটাই খেলতে ভুলে গেছেন এই ব্যাটাররা। পিএসএল ফাইনাল সহ লাহোরে শেষ 3 টি-20তে আধিপত্য ছিল ব্যাটারদের। এক্ষেত্রে লিটন চাইবেন টানা 5 ম্যাচ পর টস ভাগ্যটা যেন তার পক্ষে আসে। রান চেইজের গ্যারাকোল এড়িয়ে আগে ব্যাটিং করলে হয়তো হোয়াইট ওয়াশ এড়ানোর কাজটা করে দেখাতে পারে খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা টিম বাংলাদেশ। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। প্রথমবার বিচার কাজ সরাসরি সম্প্রচার। সর্বোচ্চ সাজা ও সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন। হাইকোর্টের রায় বাতিলে নিবন্ধন ফিরে পাওয়ার পথ তৈরি হলো জামায়াতের। প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। রায়ের কপি পেলে পদক্ষেপ নেবে ইসি। এবং স্বৈরাচারী সরকারের দুঃশাসনে পিছু হটেছে বিদেশি বিনিয়োগকারীরা। মন্তব্য প্রধান উপদেষ্টার। বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র হিসেবে গড়তে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়।